নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিওর জন্য। আজকে আমরা আলোচনা করব ভারতের উপরাষ্ট্রপতিকে নিয়ে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি ভারতের রাষ্ট্রপতি, তার নির্বাচন এবং পদচ্যুতির বিষয়টি। আজকে আমরা আলোচনা করব ভারতের উপরাষ্ট্রপতির নির্বাচন এবং তার সঙ্গে তার পদচ্যুতির বিষয়টি। তো প্রথমেই দেখে নেওয়া যাক উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য তার কী কী যোগ্যতার কথা বলা হয়েছে। 4টি যোগ্যতার কথা এখানে বলা হয়েছে। প্রথমত, তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, তাকে অবশ্যই ন্যূনতম 35 বছর বয়স্ক হতে হবে। তৃতীয়ত, তাকে অবশ্যই পার্লামেন্টের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভায় জয়ী হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হতে হবে। এবং চতুর্থত, তাকে কোনো রকম কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হওয়া চলবে না। এই 4টি কোয়ালিফিকেশন বা ক্রাইটেরিয়ার কথা কিন্তু ভারতীয় সংবিধানে বলে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আমরা প্রত্যেকে জানি যে তিনি কিভাবে নির্বাচিত হচ্ছে। তিনি ইলেকটোরাল কলেজ বা বলা যেতে পারে রাষ্ট্রপতির মতোই একটি নির্বাচক সংস্থার দ্বারা জনগণের মাধ্যমে পরোক্ষভাবে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। এই নির্বাচক সংস্থা বা ইলেকটোরাল কলেজে কারা থাকতে পারেন বা কাদের নিয়ে গঠিত হয়? এখানে থাকেন পার্লামেন্টের উভয় কক্ষের অর্থাৎ উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভার নির্বাচিত এবং মনোনীত প্রার্থীরা। অর্থাৎ বর্তমানে আমরা যদি অষ্টাদশ লোকসভা দেখি অর্থাৎ 2024 সালে, তাহলে সেখানে দেখতে পাবো 543 জন নির্বাচিত প্রতিনিধি রয়েছেন লোকসভায় এবং রাজ্যসভায় 245 জন নির্বাচিত এবং মনোনীত মিলিয়ে তারা রয়েছেন। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এই নির্বাচক সংস্থায় অংশগ্রহণ করতে পারবেন। এবং উপরাষ্ট্রপতি যিনি নির্বাচিত হচ্ছেন তিনি কিন্তু 5 বছরের জন্য ক্ষমতায় আসছেন, একইভাবে রাষ্ট্রপতির মতোই। রাষ্ট্রপতিরও যে মেয়াদকাল বা কার্যকাল সেটাও 5 বছর, উপরাষ্ট্রপতিরও একই সময়। ঠিক আছে, এবার আমরা দেখে নেব উপরাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়টি। উপরাষ্ট্রপতি স্বেচ্ছায় বা নিজে থেকেই পদত্যাগ করতে পারেন অথবা তাকে পদচ্যুত করা যেতে পারে। কারা পদত্যাগ বা পদচ্যুত করতে পারেন সেই বিষয়টা আমরা এবার দেখে নেব। আমরা প্রথমেই এই প্রশ্ন, উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। সেহেতু রাজ্যসভা যদি মেজরিটির ভিত্তিতে কোনো রকম রেজলিউশন আনে যে উপরাষ্ট্রপতি পদত্যাগ চাই, তাহলে উপরাষ্ট্রপতিকে কিন্তু পদত্যাগ করতে হয় এবং অবশ্যই সেই রেজলিউশন কিন্তু লোকসভা দ্বারাও একটা সিম্পল মেজরিটির মাধ্যমে পাশ করাতে হয়। যদি উভয় কক্ষে সেটা পাশ হয়ে যায় তাহলে কিন্তু উপরাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হয়। এজন্য রাষ্ট্রপতির পদত্যাগের মতো ইমপিচমেন্ট পদ্ধতি কিন্তু এখানে ফর্মালি দরকার হয় না, সেটা সংবিধানে এ বিষয়ে কিছু বলা নেই। ঠিক আছে, তো শুধুমাত্র আমরা এই মেজরিটি রেজলিউশন যদি পাশ হয়ে যায় তাহলে কিন্তু উপরাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হয়। উপরাষ্ট্রপতি সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ।